শহরের কোলাহল থেকে দূরে একটা নির্জন দ্বীপে সুন্দর সময় কাটানোর জন্য ঘুরতে গিয়েছিল একটা পরিবার। কিন্তু সেখানে যাওয়ার পর থেকে তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। হঠাৎ করে পুরো দেশ ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়, শত শত গাড়ি গতি হারিয়ে ছুটতে থাকে এদিক সেদিক, শুরু হয় বিকট শব্দ আর চারিদিকে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর আতঙ্ক। কিন্তু এসব কিছুর পেছনে কি কারণ ছিল? এত কিছুর মধ্যেও এই পরিবারটা কি সারভাইভ করতে পারবে? শেষ পর্যন্ত কি লেখা আছে তাদের ভাগ্যে? এইসব রহস্যে ঘেরা প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক 2023 সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড। মুভির শুরুতে একটা পরিবারকে দেখানো হয়, অ্যামান্ডা, ক্লে এবং তাদের দুই ছেলে মেয়ে আরজি এবং রোজকে নিয়ে তাদের হাসি খুশি ছোট্ট একটা পরিবার। কিন্তু তাদের সবার মধ্যে অ্যামান্ডা একটু ভিন্ন প্রকৃতির ছিল। সে সহজে কাউকে বিশ্বাস করতে পারত না আর সবকিছু নিয়ে একটু সন্দেহবাদী ছিল। অ্যামান্ডা মেন্টালিও অনেকটা ডিস্টার্ব ছিল, তাই কিছুদিনের জন্য বাড়ির বাইরে ঘুরে আসার কথা তারা চিন্তা করে। কিন্তু হঠাৎ করে ট্যুর প্ল্যান করলে কেউ রাজি হবে না এই ভেবে অ্যামান্ডা কাউকে না জানিয়েই ট্যুর প্ল্যান করে ফেলে। সে একটা নির্জন দ্বীপে একটা বাড়ি ভাড়া নেয়। পরের দিন সকালে তার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পরে তাকে জানায় যে সে ঘুরতে যেতে চায়। ক্লে হঠাৎ করে এমন ট্যুরের প্ল্যানিং শুনে কিছুটা অবাক হয়। প্রথমে তো সে যেতেই চায় না, কিন্তু অ্যামান্ডা বলে সে বাড়ি ভাড়া নিয়ে ফেলেছে, এমনকি সবার লাগেজ পর্যন্ত গুছিয়ে ফেলেছে, তাই কেউ আর না যাওয়ার বাহানা দিতে পারে না। এরপর পুরো পরিবার বেরিয়ে পড়ে সেই দ্বীপে যাওয়ার জন্য। এখানে তাদের মেয়ে রোজকে দেখানো হয়। রোজ অনেক বেশি ফোন অ্যাডিক্ট ছিল, আর তার এই অ্যাডিকশনের কারণ ছিল ফ্রেন্ডস সিরিজ। রোজের এই সিরিজটা খুব পছন্দ ছিল, সে সময় পেলেই এটা দেখতে বসে যেত। গাড়িতে যাওয়ার সময় রোজ তার পছন্দের সিরিজ দেখছিল। এরপর তারা সবাই দ্বীপের সেই ভাড়া করা বাড়িতে পৌঁছায়। সেখানে বাড়ির মালিক অ্যামান্ডাদের জন্য একটা ওয়েলকাম বোর্ড, ফুল বুফে আর কিছু ড্রিঙ্কস রেখে গিয়েছে। বাড়িটা বেশ সুন্দর সাজানো গোছানো ছিল। অ্যামান্ডা এবং ক্লে বাড়িটা ঘুরে দেখে। রোজ এবং আরজি বাহিরের সুইমিং পুলে সাঁতার কাটে। এভাবে তারা বেশ ভালোই সময় পার করে। এরপর তারা সবাই মিলে সমুদ্রে ঘুরতে চলে যায়। সমুদ্রের মনোরম দৃশ্য সবাই বেশ ভালোই এনজয় করছিল। কিন্তু তখন রোজ একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে সমুদ্রের মাঝে একটা জাহাজ দেখতে পায়। জাহাজ দেখে মনে হচ্ছিল সেটা হয়তো তাদের দিকেই ধেয়ে আসছিল। কিন্তু জাহাজটা সমুদ্রের মাঝামাঝি থাকায় কেউই রোজের কথায় তেমন একটা পাত্তা দেয় না, কারণ দূরের জিনিস দেখে সবসময় এরকমই মনে হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের ধারণা পুরোপুরি বদলে যায়, কারণ জাহাজটি তখন তীরের একেবারে কাছাকাছি চলে এসেছে। জাহাজের গতি এত বেশি ছিল যে সেটি থামার নামই নিচ্ছিল না। বিপদ বুঝতে পেরে অ্যামান্ডা এবং ক্লে তাড়াতাড়ি করে উঠে তাদের বাচ্চাদের নিয়ে দৌড়াতে শুরু করে। আশেপাশের সবার মধ্যেও একটা আতঙ্ক দেখা যাচ্ছিল। সবাই তখন ছুটতে শুরু করে, আর তখনই জাহাজটা তীরে এসে বালুর সাথে আটকে যায়। এই ঘটনায় সবাই বেশ অবাকই হয়েছে। সমুদ্র থেকে ফেরার পথে ক্লে একজন সিকিউরিটি অফিসারকে জিজ্ঞেস করে জাহাজটা এভাবে তীরে এসে আটকানোর কারণ কি। অফিসার বলে জাহাজটির নেভিগেশন সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছিল, এ কারণে জাহাজের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবার তারা বিষয়টিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। কিন্তু বিপত্তি শুরু হয় বাড়ি ফেরার পর থেকে। তারা দেখতে পায় বাড়িতে ইন্টারনেট কাজ করছে না, ফোনের সিগন্যালও পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই অ্যামান্ডা এবং ক্লে বাড়ির বাইরে একটা বিচিত্র জিনিস দেখতে পায়। সেখানে একটা হরিণ তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল। এটা দেখে ক্লে খুশি হয়। সে ভাবে এটা হয়তো কোনো ভালো কিছুর সংকেত, কিন্তু এটা ছিল তাদের পরবর্তী বিপদের ভয়ঙ্কর আগাম বার্তা। কারণ বনের প্রাণীরা যখন বন ছেড়ে জনসম্মুখে আসে তখন বুঝে নিতে হয় বনে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু হয়েছে। তবে অ্যামান্ডা এবং ক্লে এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তারা সবাই একসাথে লাঞ্চ শেষ করে। রোজ তখন তার পছন্দের সিরিজ দেখার জন্য চেষ্টা করছিল, কিন্তু কোথাও ইন্টারনেট না থাকায় সে সিরিজটি মোটেই দেখতে পারছিল না। রাতে রোজ এবং আরজি ঘুমিয়ে পড়ার পরে অ্যামান্ডা এবং ক্লে একসাথে জেঙ্গা খেলছিল। অ্যামান্ডা সেখান থেকে উঠে ড্রিঙ্কস আনতে যায়। তখন সে একটা শব্দ শুনতে পায়। অ্যামান্ডা ক্লেকে বলে, তুমি কি কিছু শুনতে পেয়েছো? ক্লে মাথা নেড়ে জানায় সে কিছুই শোনেনি। কিছুক্ষণ পরে আবারও সেই একই শব্দ শোনা যায়। এবার তারা বুঝতে পারে বাড়ির বাহিরে কেউ হয়তো আছে। বাহিরে কে আছে দেখার জন্য ক্লে বের হয়। সে আত্মরক্ষার জন্য হাতে একটা কিছু নেয়। এরপর আস্তে আস্তে দরজা খোলে, কিন্তু বাহিরে কোনো চোর ডাকাত বা খারাপ কোনো লোক ছিল না। একজন ভদ্রলোক তার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে দেখে মনে হয় হয়তো তারা কোনো সাহায্য নিতে এসেছে। কিন্তু তাদেরকে অবাক করে লোকটা প্রশ্ন করে, আপনি কি অ্যামান্ডা? অ্যামান্ডা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নাম কিভাবে জানলেন? লোকটা বলে, আমার নাম স্কট, আর আমি এই বাড়ির মালিক। আমার আপনার সাথে বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে ইমেইলে কথা হয়েছিল। বাড়ি ভাড়া করা নিয়ে তাদের সব ডিল ইমেইলেই হয়েছিল, তাই অ্যামান্ডা বাড়ির মালিককে চিনত না।
অ্যামান্ডা তাদের হঠাৎ এত রাতে এখানে আসার কারণ জানতে চায়। স্কট বলে তারা একটা বিপদে পড়ে এখানে এসেছে, বাইরে অনেক ঠান্ডা ছিল, তাই স্কট ভিতরে গিয়ে কথা বলতে চায়। অ্যামান্ডা খুব একটা রাজি না থাকলেও তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যেতে হয়। স্কট বলে তারা দুজন শহরে তাদের অ্যাপার্টমেন্টে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখতে পারে তাদের ফোনে কোনো সিগন্যাল নেই। তারা জানতে পারে শহরের অবস্থা খুবই ভয়াবহ, সেখানে ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি ব্ল্যাক আউট হয়ে গেছে। পুরো শহরে একটা বিশৃঙ্খল পরিবেশ দেখা গিয়েছে। তারা অ্যাপার্টমেন্টের 14 তলায় থাকে, ইলেকট্রিসিটি না থাকায় লিফট বন্ধ থাকবে, আর এত উপরে সিঁড়ি বেয়ে ওঠা তাদের পক্ষে মোটেও সম্ভব না। এছাড়া রাস্তায়ও সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, শহরে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে, তাই তারা বাধ্য হয়ে এই বাড়িতেই ফিরে এসেছে। অ্যামান্ডা তখন বলে সে পুরো প্রসেস ফলো করে টাকা দিয়ে এই বাড়ি ভাড়া নিয়েছে, এখন তো সে এসব অদ্ভুত রিজন শুনে কাউকে থাকতে দিতে পারে না। অ্যামান্ডা ভাবে তারা হয়তো মিথ্যা বলছে, কিন্তু সে নিজের ফোন চেক করে দেখে তাদের ফোনেও কোনো সিগন্যাল ছিল না। স্কট তাদেরকে বলে আপনারা চাইলে আমি পুরো টাকাটাই ফেরত দিয়ে দেব, কিন্তু এত রাতে আমাদের থাকার জন্য বাড়িটা প্রয়োজন। এটা শুনে অ্যামান্ডা রেগে যায়। অ্যামান্ডা বলে আপনি এখন টাকা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিতে চাইছেন, আমি এক্ষুনি আমার লয়ারকে ফোন করব। কিন্তু অ্যামান্ডা ফোন হাতে নিয়ে দেখে ফোনে তো কোনো সিগন্যাল নেই। স্কট তাকে শান্ত করে বলে আপনাদের এখনই বাড়ি ছাড়তে হবে না, আমরা বাড়িটা শেয়ার করে থাকতে পারি। এটা যেহেতু দোতলা বাড়ি, আপনারা উপরে থাকবেন আর আমরা নিচের তলায় থাকব। সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষের সাথে বাড়ি শেয়ার করতে অ্যামান্ডা একেবারেই রাজি হয় না। এরপর স্কট একটা লকারের কাছে যায়, তার কাছে অনেকগুলো চাবি ছিল, তাই সে ঠিক করতে পারছিল না কোনটা এই লকারের চাবি। এটা দেখেও অ্যামান্ডার সন্দেহ হয়, কারণ বাড়ির মালিক হলে তো তার জানা উচিত কোনটা লকারের চাবি। স্কট অনেক কষ্টে লকারটা খুলতে পারে, এরপর সেখান থেকে টাকা বের করে ক্লের হাতে দেয়। ক্লে তো টাকা পেয়ে খুশি হয়ে যায়, সে স্কটদের বাড়িতে থাকতে দিতে রাজি হয়। কিন্তু অ্যামান্ডা ক্লেকে পাশের ঘরে ডেকে নিয়ে বলে আমরা এভাবে অপরিচিত দুজন মানুষের সাথে কিভাবে বাড়ি শেয়ার করে থাকতে পারি। ক্লে তাকে বুঝিয়ে বলে দেখো এটা তো তাদেরই বাড়ি, আর তারা বিপদে পড়ে এখানে এসেছে, আমরা তাদেরকে আর কি বা বলতে পারি। অ্যামান্ডা বলে কিভাবে বিশ্বাস করব, তারাই আসল বাড়ির মালিক, তারা তো নকল কেউ বাড়ির মালিক সেজে আসতে পারে। অ্যামান্ডা বলে চাবি তো যে কেউ নিয়ে আসতে পারে, তারা তো বাড়ির আসল মালিককে মেরেও এখানে আসতে পারে, আর বাড়ির কাজের লোকেরাও তো জানে কোথায় কোন লকার আছে। ক্লে তাকে বুঝিয়ে বলে একটা রাতেরই তো ব্যাপার, যদি অস্বাভাবিক কিছু হয় তখন না হয় ব্যবস্থা নেওয়া যাবে। এরপর অ্যামান্ডা ক্লের কথায় রাজি হয়ে নিচে আসে। সেখানে স্কট তাদের জন্য ড্রিঙ্কস রেডি করে রেখেছিল। ক্লে ড্রিঙ্কসটা নেয়, কিন্তু অ্যামান্ডার মনে তখনও নানান রকম প্রশ্ন চলছিল। অ্যামান্ডা স্কটকে জিজ্ঞেস করে আপনার ওয়াইফ কোথায়। স্কট তখন বলে সে একটা কাজের জন্য শহরের বাইরে গেছে, কালকের মধ্যেই ফিরে আসবে। এর মধ্যে স্কট টিভি অন করে, টিভিতেও কোনো চ্যানেল আসছিল না, শুধু টিভির স্ক্রিনে একটা ইমার্জেন্সি অ্যালার্টের মেসেজ ছিল। এটা দেখে অ্যামান্ডার এবার বিশ্বাস হয় সত্যি হয়তো শহরে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। রাতে স্কট এবং তার মেয়েকে নিচের ফ্লোর ছেড়ে দিয়ে অ্যামান্ডা এবং ক্লে উপরে ঘুমোতে চলে যায়। স্কটের মেয়ে রুথ তখনও টিভি অন করে দেখছিল, সেখানে ওই ইমার্জেন্সি মেসেজটাই বারবার ভেসে উঠছিল। হঠাৎ সেখানে CNN এর একটা নিউজ দেখা যায়, সেখানে লেখা ছিল যে পুরো শহরে সাইবার অ্যাটাক হয়েছে। নিউজটা কয়েক সেকেন্ডের জন্যই দেখা যায়, এরপর আবারও সবকিছু আগের মতো হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে অ্যামান্ডা তার ফোনের নোটিফিকেশন চেক করে দেখে সেখানেও CNN এর সেই নিউজটা ছিল। অ্যামান্ডা তাড়াতাড়ি করে ক্লেকে ঘুম থেকে ওঠায়, কিন্তু মেসেজটা কয়েক সেকেন্ডের জন্যই সেখানে ছিল, তাই ক্লে কিছুই দেখতে পায় না। এরপর তারা নিচে চলে আসে। রোজ বাড়ির বাইরে একটা গাড়ি দেখে জানতে চায় এটা কার গাড়ি। অ্যামান্ডা তখন রোজকে কাল রাতের সবকিছু জানায়, কিন্তু রোজের এসবে খুব একটা মাথা ব্যথা নেই, তার মন পড়ে আছে সে সিরিজের মধ্যেই। রোজ টিভিতে সিরিজটা দেখতে চায়, কিন্তু কোথাও কোনো ইন্টারনেট কানেকশন ছিল না, তাই রোজ মন খারাপ করে সুইমিং পুলের পাশে গিয়ে বসে থাকে। সেখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, কাল যেখানে মাত্র দুটো হরিণ ছিল আজ সেখানে আরো অনেকগুলো হরিণ একত্র হয়েছে। রোজ কৌতূহল নিয়ে একটু সামনে আগায়, আর সেখানে দেখতে পায় অনেকগুলো হরিণ বাড়ির চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন বনের সব হরিণ এই বাড়ির কাছে চলে এসেছে। অন্যদিকে অ্যামান্ডা রুথ এবং তার মেয়ের সাথে কথা বলছিল। অ্যামান্ডা তাদেরকে সাইবার অ্যাটাকের মেসেজের কথা জানায়। স্কট তখন বলে আজ থেকে প্রায় 23 বছর আগে 2000 সালের দিকে এরকম একটা ঘটনা ঘটেছিল। সেখানে ইমেইলের মাধ্যমে মানুষকে আই লাভ ইউ মেসেজ পাঠানো হতো, আর কেউ সেই ইমেইল ওপেন করলে তার কন্ট্যাক্টে থাকা সবার ফোনে ভাইরাস চলে যেত। কিছু টিনেজার ছেলে নিজেদের ক্ষমতা দেখানোর জন্য এই সাইবার হামলা করেছিল। এবারও হয়তো সেরকম কিছু একটা হবে।
এইসব কথার মাঝে রুথ তার মায়ের সম্পর্কে জানতে চায়। স্কট বলে আজ তার ফ্লাইট ছিল, পাওয়ার কাটের কারণে হয়তো অন্য কোথাও প্লেন ল্যান্ড করেছে, কিন্তু তার বিশ্বাস তার ওয়াইফ যেভাবেই হোক বাড়িতে ফিরে আসবে। তাদের এসব কথা শোনার পরে অ্যামান্ডার তাদের ওপর কিছুটা বিশ্বাস হয়। এর পরের সিনে দেখানো হয় ক্লে শহরের পরিস্থিতি বোঝার জন্য গাড়ি নিয়ে বের হয়েছে। গাড়ি চালানোর সময় ক্লে এফএম রেডিও অন করে, কিন্তু সেখানেও কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। ক্লে গাড়ির জিপিএস ম্যাপ দেখার চেষ্টা করে, কিন্তু এখানেও কিছুই দেখা যাচ্ছিল না। সে বুঝতে পারে না আসলে কোন দিকে যাওয়া উচিত। কারো কাছে সাহায্য চাওয়ার জন্য ক্লে গাড়ি থেকে বের হয়, কিন্তু আশেপাশে সে কোথাও কোনো মানুষের ছায়া দেখতে পারছিল না। তাই ক্লে আবারও গাড়িতে উঠে বসে। ক্লে বাহিরের দিকে তাকায়, কিন্তু আশেপাশে কোথাও কিছুই ছিল না। অন্যদিকে স্কট তার ওয়াইফকে একের পর এক মেসেজ করে যাচ্ছিল, কিন্তু সিগন্যাল না থাকায় কোনো মেসেজই তার ফোনে যাচ্ছিল না। স্কট তার বাড়ির পাশে একটা প্রতিবেশীর বাড়িতে যায়, কিন্তু সেই বাড়ির সামনে গিয়ে দেখতে পায় সেখানে ফুলের টব সহ বিভিন্ন জিনিস ভাঙা অবস্থায় আছে। স্কট বাড়ির ভেতরে ঢুকে দেখে সেখানে সব কাচের জানালা ভাঙা, বিভিন্ন জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে। স্কট সেখানে একটা সুটকেস দেখে, সেটার ভেতরে একটা স্যাটেলাইট ফোন ছিল, কিন্তু সেটাতেও কোনো নেটওয়ার্ক ছিল না। স্কট বাড়ির আশেপাশে ঘুরে দেখতে থাকে সেখানে কেউ আছে কিনা। হঠাৎ সে একটা ঘড়ি দেখতে পায়। স্কট ঘড়িটা তুলতে গিয়ে দেখে মাটির নিচ থেকে একটা কাটা হাত বেরিয়ে এসেছে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। স্কট তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। এরপর সে সমুদ্রের তীরে যায়। গতকাল যেখানে সবাই সমুদ্রের পাড়ে এসে আনন্দ করছিল, আজ সেখানে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আশেপাশে বিভিন্ন মানুষ মরে পড়ে আছে। স্কট হঠাৎ কিছু শব্দ শুনতে পায়। সে আকাশের দিকে তাকিয়ে দেখে একটা প্লেন গতি হারিয়ে এদিকেই পড়ছে। স্কট বাঁচার জন্য প্রাণপণে ছুটতে থাকে। প্লেনটা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। স্কট একটুর জন্য প্রাণে বেঁচে যায়। এদিকে রোজ তার ভাই আরজিকে বাড়ির বাইরে সেই হরিণগুলোর কথা বলছিল। আরজি তার কথা বিশ্বাস করে না। রোজ বলে সে অনেকগুলো হরিণ একসাথে দেখেছে। এতগুলো হরিণ হঠাৎ বন ছেড়ে এদিকে কেন এসেছে? আরজি বলে জঙ্গলের মধ্যে থাকলে দুই একটা হরিণ বাড়ির বাইরে দেখা যেতেই পারে, এটা নিয়ে এত ভাবার কি আছে? রোজ বলে তার হরিণগুলোকে দেখে মনে হচ্ছিল সেগুলো হয়তো কিছু বলতে চাইছে। রোজ হরিণগুলোকে আবারও দেখার জন্য জঙ্গলের মধ্যে যেতে চায়। আরজি রোজকে নিষেধ করে, কিন্তু রোজের জেদের কাছে হার মেনে সেও জঙ্গলের দিকে যায়। অন্যদিকে ক্লে মাঝ রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে হঠাৎ দেখতে পায় দূরে একটা প্লেন থেকে লাল রঙের কিছু পড়ছে। এটা দেখে ক্লে ভাবে প্লেন থেকে হয়তো কোনো বিষাক্ত পদার্থ ফেলা হচ্ছে। তাই ক্লে তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার গাড়ির কাছে একটা লাল রঙের লিফলেট এসে পড়ে। তাতে ভিন্ন ভাষায় কিছু একটা লেখা ছিল, আর ওই প্লেন থেকে এই লিফলেটই ফেলা হচ্ছিল। আর এর মধ্যে একজন মহিলা ক্লের গাড়ির কাছে আসে। সে চিৎকার করে ক্লেকে কিছু বলছিল, কিন্তু ভিন্ন ভাষায় কথা বলার কারণে ক্লে তার কোনো কথাই বুঝতে পারে না। সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রোজ আর আরজি বনের মধ্যে ঘুরছিল। তারা বনের মধ্যে কোথাও কোনো হরিণ খুঁজে পায় না। বনের মাঝে একটা ঘরের মতো ছিল। তারা দুজন ওই ঘরের মধ্যে যায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। রোজ আরজিকে বলে আমার মনে হচ্ছে এগুলো কোনো খারাপ কিছুর সংকেত। এরপর তারা সেখান থেকে বের হয়ে আবারও হরিণ খুঁজতে থাকে। তখন আরজির পায়ে একটা পোকা কামড়ে ধরে। আরজি পোকাটাকে সরিয়ে নেয়। রোজ তখন একটা হরিণ দেখতে পায়। সে তাড়াতাড়ি তার ভাইকে ডাক দেয়, কিন্তু আরজি তখন ফোনের সিগন্যাল কানেক্ট করা নিয়ে বিজি ছিল। তাই সে সেদিকে তাকানোর আগেই হরিণটা ওখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় স্কট বাড়িতে ফিরেছে। সে অ্যামান্ডাকে বলে আমার মনে হচ্ছে পরিস্থিতি আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। শেয়ার বাজারের প্যাটার্ন দেখে যেমন বোঝা যায় দাম বাড়বে কিনা, সেভাবে চারপাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে। তখন আবারও সেই বিকট আওয়াজ শুরু হয়। শব্দ সহ্য করতে না পেরে অ্যামান্ডা এবং স্কট কান চেপে ধরে। বনের মধ্যে থাকা রোজ এবং আরজিও শব্দের তীব্রতা সহ্য করতে না পেরে কান চেপে ধরে। এই তীব্র শব্দের মাঝেই অ্যামান্ডা ঘর থেকে বের হয়ে যায়। সে রোজ এবং আরজিকে খুঁজতে বনের দিকে ছোটে। প্রচণ্ড শব্দের কারণে গাছের পাতাও ঝরে পড়ছিল। অ্যামান্ডা কিছু দূর যাওয়ার পরে আর সহ্য করতে পারছিল না। সে কান চেপে ধরে নিচে বসে পড়ে, আর এর একটু পরে শব্দ থেমে যায়। অ্যামান্ডা তখন তার ছেলে মেয়েকে খুঁজতে থাকে। সে রোজ আর আরজিকে দেখতে পেয়ে তাদেরকে নিয়ে দ্রুত বাড়ি ফেরে। বাড়ি ফেরার পরে আরজি তার বাবা কোথায় আছে জানতে চায়। অ্যামান্ডা বলে সে আশেপাশেই কোথাও আছে, তাড়াতাড়ি চলে আসবে। এরপরে সে বাচ্চাদের উপরে পাঠিয়ে দেয়। এরপর অ্যামান্ডা স্কটের সাথে বাহিরের পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করে। অ্যামান্ডার হঠাৎ মনে পড়ে কাল যখন তারা সুপার শপে গিয়েছিল, সেখানে একটা লোককে সে অনেকগুলো খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দেখেছিল। লোকটা একটা ক্যাপ পরা ছিল। অ্যামান্ডা স্কটকে জিজ্ঞেস করে সে কি এ ব্যাপারে আগে থেকেই টের পেয়েছিল। স্কট বলে ওই লোকটা এখানকার অনেক বড় একজন কন্ট্রাক্টর, সে হয়তো নিজের প্রয়োজনেই এসব জিনিস কিনছিল। এরই মধ্যে ক্লে বাড়ি ফেরে। সে বেশ আতঙ্কিত ছিল। রাস্তায় ক্লের
সাথে যা কিছু ঘটেছে সে সব কিছু খুলে বলে। এরপর ওই লাল রঙের কার্ডটা সে সবাইকে দেখায়। লিফলেটটায় একটা সাপের ছবি আঁকা ছিল আর ভিন্ন ভাষায় কিছু লেখা ছিল। আরজি ওটা দেখে বলে সে একটা গেম খেলতো, সেই গেমে এই সিম্বলটা ছিল। এটার মানে হচ্ছে আমেরিকার ধ্বংস। তার মানে কেউ হয়তো আমেরিকাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য এসব কিছু করে যাচ্ছিল। এরপর ক্লে সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না। সে তার পরিবারকে নিয়ে নিউ জার্সিতে তার বোনের বাড়িতে চলে যেতে চায়। স্কট ক্লেকে বারবার যেতে নিষেধ করে। স্কট বলে এমন সময় এখান থেকে বের হওয়া হবে সবচেয়ে বড় বোকামি। রাস্তায় তোমরা বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হতে পারো। কিন্তু ক্লে তার কোনো কথাই শোনে না। সে তার পরিবারকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় রাস্তায় অনেকগুলো টেসলা গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যামান্ডা গাড়ি থেকে বের হয়ে দেখে এসব গাড়িতে কোনো ড্রাইভার ছিল না। বিশাল রাস্তায় একের পর এক গাড়ি এসে দাঁড়িয়ে যাচ্ছে। গাড়িগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে। কেউ হয়তো এইসব গাড়ির অটো ড্রাইভিং মোড হ্যাক করে নিয়েছে। আর দূর থেকে বসেই কেউ এইসব গাড়ি গতি নিয়ন্ত্রণ করছে, যেরকম ভাবে এর আগে সমুদ্রের তীরের সেই জাহাজ আর ক্রাশ হওয়া প্লেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছিল। ক্লে খুব কৌশলে ড্রাইভ করে এইসব গাড়ির বহর থেকে নিজেদের গাড়ি বের করে। পুরো রাস্তা গাড়িতে ব্লক হয়ে গেছিল, তাই তারা চাইলেও কোথাও যেতে পারছিল না। এরপর বাধ্য হয়ে তারা আবারও স্কটদের বাড়িতে আসে। এত সব কিছুর মাঝেও রোজের মন পড়েছিল তার প্রিয় সিরিজের মধ্যে। সে সিরিজের লাস্ট এপিসোডটা ডাউনলোড করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এ কারণে রোজের অনেক মন খারাপ হয়। সে বাড়ির বাইরে দেখা ওই হরিণগুলোর কথাও ভাবতে থাকে। রাতে ক্লে এবং রুথ বাড়ির বাইরে কিছু শব্দ শুনতে পায়। তারা বাইরে বের হয়ে দেখে সুইমিং পুলের মধ্যে অনেকগুলো রাজহাঁস। এদিকে সময় কাটানোর জন্য অ্যামান্ডা এবং স্কট গান শুনছিল, নাচছিল। হঠাৎ অ্যামান্ডা এবং স্কট একে অপরকে জড়িয়ে ধরে। তাদের মনে হয় এটা ঠিক হচ্ছে না, তাই তারা দ্রুত একে অপরের থেকে দূরে সরে আসে। স্কট তার ওয়াইফের কথা মনে করে কেঁদে ফেলে। এরপর যে যার রুমে চলে যায়। এভাবে আতঙ্ক আর উত্তেজনায় তাদের দিনটা শেষ হয়ে যায়। পরের দিন শুরু হয় আরেক বিপদের মধ্য দিয়ে। সকাল থেকেই আরজির মুখে ব্যথা করতে শুরু করে। সে মুখে হাত দিয়ে দেখে তার দাঁত খুলে পড়ছে। আরজি একটা করে দাঁতে হাত দিচ্ছে আর সেটা খুলে পড়ছে। অ্যামান্ডা তাকে দাঁতে হাত দিতে নিষেধ করে, কিন্তু দাঁতগুলো আপনি আপনি খসে পড়তে থাকে। কেউ বুঝতে পারে না এরকম হওয়ার কারণ কি। আরজি বলে কাল বোনের মধ্যে তাকে একটা পোকা কামড় দিয়েছিল, সেই পোকার বিষের কারণে হয়তো এরকম হচ্ছে। আরজি হঠাৎ রক্ত বমি করতে শুরু করে। এবার সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। অ্যামান্ডা আরজিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চায়, কিন্তু বাহিরের যে পরিস্থিতি তাতে কোনো ডাক্তার পাওয়া যাবে বলে মনে হয় না। স্কট বলে আমার প্রতিবেশী ড্যানির কাছে হয়তো প্রয়োজনীয় ঔষধ মজুদ আছে, আমাদের ওর কাছে যাওয়া উচিত। তারা স্কটের কথায় রাজি হয়। এরপর স্কট এবং ক্লে আরজিকে নিয়ে ড্যানিদের বাড়িতে যায়। যাওয়ার আগে স্কট রুথের কাছে একটা টাইমার সেট করে বলে সে 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবে। তারা ড্যানির বাড়ির সামনে গিয়ে ড্যানিকে ডাক দেয়। ড্যানি জানালার সামনে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছিল। ড্যানি তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে। স্কট বলে তারা অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছে। এরপর ড্যানি বন্দুক হাতে বাহিরে আসে। স্কট তাকে আরজির দাঁত পড়ে যাওয়ার কথা জানায়, আর তারা ড্যানির কাছে কিছু মেডিসিন চায়। ড্যানি বলে কিউবাতেও এরকম একটা হামলা হয়েছিল, সেখানেও প্রচণ্ড শব্দের কারণে মানুষের দাঁত পড়ে যেতে শুরু করে। ড্যানি জানায় আমেরিকাকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়ার জন্যই এই হামলা হয়েছে। এ সময় আমি বাহিরের কারো কথা ভাবতে পারবো না। এখন আমি শুধু আমার পরিবারের কথা চিন্তা করছি, তাই তোমরা অন্য কোথাও থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করো। এসব শুনে ক্লে কান্নায় ভেঙে পড়ে। সে হাত জোড় করে ড্যানির কাছে সাহায্য চায়। অন্যদিকে অ্যামান্ডা রোজকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই অ্যামান্ডা রুথকে নিয়ে রোজকে খোঁজার জন্য বনের ভিতরে যায়। তারা যখন বনের ভেতরে সেই ঘরটার কাছে পৌঁছায় তখন সেখানে অনেকগুলো হরিণ এসে তাদেরকে ঘিরে ধরে। অ্যামান্ডা এবং রুথ এতে অনেক ভয় পেয়ে যায়। তারা দুজন হরিণগুলোর দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এতে হরিণগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। তারা দুজন হাঁপ ছেড়ে বাঁচে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এদিকে ক্লে এবং স্কট ড্যানিকে অনুরোধ করে যাচ্ছিল, কিন্তু ড্যানি তাদের কোনো কথা শোনে না। ড্যানি বন্দুক তাক করে তাদেরকে চলে যেতে বলে। তখন স্কটও তার দিকে গান তাক করে। ক্লে তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে দুজনকে শান্ত করার চেষ্টা করে। ক্লে বলে নিজেদের মধ্যে এরকম ঝামেলা করে কোনো লাভ হবে না, তাদের এখন একসাথে সমস্যার সমাধান করা উচিত। ক্লে আবারও ড্যানির কাছে অনুরোধ করতে থাকে। সে আরজের প্রাণ ভিক্ষা চায়। এরপর ড্যানি $1000 বিনিময়ে একটা ঔষধের বক্স দিতে রাজি হয়। ঔষধ নিয়ে ফেরার পথে স্কট ক্লেকে বলে আমার একজন ক্লায়েন্ট মিলিটারি চাকরি করে, তার থেকে আমি একবার শুনেছিলাম মিলিটারিরা কোনো দেশকে ধ্বংস করার জন্য 3টা ধাপ অবলম্বন করে। এর মধ্যে প্রথম ধাপ হলো আইসোলেটেড, ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট, ইলেকট্রিসিটি সবকিছু হ্যাক করে পুরো দেশকে বাহিরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দ্বিতীয় ধাপ হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, এখানে গুজব ছড়ানো, মিথ্যা নিউজ বা লিফলেট বিলি করে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা
করা হয়েছে। বিভিন্ন যানবাহনের গতি পরিবর্তন করে বিকট শব্দ তৈরি করে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আর তৃতীয় এবং শেষ ধাপ হলো গৃহযুদ্ধ। এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে মানুষ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য নিজেরাই যুদ্ধ করতে শুরু করে, যেমনটা ড্যানি করেছে। সামান্য একটা ঔষধকে সে এতটাই মূল্যবান মনে করেছে যে নিজের প্রতিবেশীর উপর বন্দুক তাক করতেও দ্বিতীয়বার ভাবেনি। স্কট বলে আমেরিকা হয়তো এই প্ল্যান অন্য কোনো দেশের জন্য তৈরি করেছিল, কিন্তু এবার সেটা তাদের নিজেদের ওপরই প্রয়োগ করা হচ্ছে। এই যুদ্ধের শেষ কোথায় হবে তা কেউ জানে না। অন্যদিকে দেখানো হয় অ্যামান্ডা এবং রুথ বনের মধ্যে সাইকেলের চাকার চিহ্ন ধরে রোজকে খুঁজে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তাদের সামনে এক ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। দূরের শহরে একের পর এক ঘরবাড়ি পুড়ে যাচ্ছিল। ইতোমধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে। শহরের সবকিছু একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। এসব দেখে অ্যামান্ডা এবং রুথ ভয়ে কাঁপতে থাকে। অন্যদিকে দেখানো হয় রোজকে। সে সাইকেল চালিয়ে সেই হরিণগুলোর খোঁজে বের হয়েছিল। এরপর সে একটা বাড়ির সামনে আসে। সেই বাড়িতে ঢুকে সে দেখতে পায় সেখানে কেউ নেই। ডাইনিং টেবিলে অনেকগুলো চিপস এবং স্ন্যাক্সের প্যাকেট ছিল। রোজ একা বসে মনের আনন্দে সেগুলো খাচ্ছিল। সেখান থেকে যাওয়ার সময় সে একটা লোহার দরজা দেখতে পায়। দরজাটা দেখে রোজের কৌতূহল জাগে। রোজ দরজা খুলে ভেতরে যায়, আর ভেতরে গিয়ে যা দেখতে পায় তাতে তার চক্ষু চড়ক গাছ। ওই বাড়ির ভেতরে কেউ একটা বাংকারের মতো তৈরি করে রেখেছে। সেখানে খুব সুন্দর গোছানো পরিবেশ, প্রয়োজনীয় সব খাবার, মেডিসিন, পানির গ্যালন মজুত করে রাখা আছে। এখানে যে কোনো মানুষ অনায়াসে বহুদিন কাটিয়ে দিতে পারবে। পুরো দেশে ইলেকট্রিসিটি না থাকলেও ওই বাংকারে ইলেকট্রিসিটি সম্পূর্ণ ব্যবস্থা আছে। এন্টারটেইনমেন্টের জন্য টিভি, ভিডিও আছে। রোজ তখন টিভিটা অন করে দেখতে পায় সেখানে বাহিরের হামলা হওয়ার নিউজটা চলছে। পুরো দেশে হামলা হচ্ছে। হোয়াইট হাউস থেকে শুরু করে সাধারণ মানুষের বাসভবন, কোথাও কেউ নিরাপদ নয়। কিন্তু এই মেসেজ দেখে রোজের কিছুই আসে যায় না। সে তো পড়ে আছে তার প্রিয় সিরিজের চিন্তায়। রোজ হঠাৎ ওখানে ফ্রেন্ডস সিরিজের একটা ভিডিও দেখতে পায়। রোজ তাড়াতাড়ি সেটা প্লে করে লাস্ট এপিসোডটা দেখতে বসে যায়। পুরো দেশ যখন আতঙ্কের মধ্যে ছিল, দেশের মানুষ বেঁচে থাকার জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছিল, রোজ তখন নিরিবিলি বসে সিরিজ দেখছিল। সে এমন এক জায়গায় চলে গিয়েছে যেখানে সে অনায়াসে কয়েক বছর কাটিয়ে দিতে পারবে, কিন্তু তাকে আর পরিবার কখনোই খুঁজে পাবে না। হ্যালো বন্ধুরা, এই রোমাঞ্চকর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।